সুদীপ্তদা, এই যেটা চলছে, মানুষ বুঝে নেবে মানুষ কি বুঝবে, সামনে নির্বাচন এবং সেই নির্বাচনটাই লক্ষ্য সবকিছুর। আহ, এবং যেটা হচ্ছে যে মানে কি বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও কি অবস্থান, কি দেখা যাচ্ছে এবং যেটা ঘটছে যে এইভাবে হোয়াটসঅ্যাপে আসছে নির্দেশ, মুখ্যমন্ত্রীর কথার কোনো হ্যাঁ, উত্তর নেই। হ্যাঁ, যে এই যে মানে কাজ যেভাবে হচ্ছে সেটা অমিত সাহেব নিজে এই কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন নানা স্তরে। উনি আমার থেকে অনেক ভালো বলতে পারবেন, বলছেন, ধারাবাহিকভাবে বলছেন যে কি অসুবিধা হচ্ছে, মানুষের কি অসুবিধা হচ্ছে এবং কোন কোন জায়গায়। আমি মরালিটির কথা, এথিক্স এর কথা ছেড়েই দিলাম, আইন ভাঙা হচ্ছে, বেআইনি কাজ করা হচ্ছে। মরালিটি এথিক্স আমি ধরলাম, আমি আশা করি না ধরা যাক, কিন্তু আইনটা তুমি ভাঙতে পারো না, আইন কেউ ভাঙতে পারে, আইন ভাঙা হচ্ছে পরিষ্কার শুনলাম। আমি ওই ঔদ্ধত্যের কথা, ইলেকশন কমিশনের কথা বলছি যে শুধু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার চিঠির উত্তর না দেওয়াই নয়, আমি একটা অফিসিয়াল কমিউনিকেশন দেখছিলাম ইলেকশন কমিশনের দিক থেকে, মানে যেভাবে আজকাল হয় আর কি, একটা সমাজ মাধ্যমে তারা বলেছেন, এই যে অ্যাডমিরাল অরুণ প্রকাশ বলেছে যে না এটা বক্তব্যটা আমার পুরো ভার্বাটিম মনে নেই, অক্ষরে অক্ষরে কি বলা হয়েছিল মনে নেই, তো মূল কথাটা যেটা বলা হয়েছে সেখানে মিস্টার অরুণ প্রকাশের ভাবে তার নামটাকে উল্লেখ করা হচ্ছে। আমি জানি না এটা যারা সরকারি কোনো বক্তৃতায় নিশ্চয়ই লিখেছেন। আমাদের দেশে কিন্তু সাধারণত যারা সেনাবাহিনীর উচ্চতম পদে থেকেছেন তাদের মিস্টার বলে উল্লেখ করা হয় না, তাদের র্যাঙ্ক ধরে উল্লেখ করা হয়। কোন প্রাক্তন সেনাপ্রধানকে আমি মিস্টার শঙ্কর রায়চৌধুরী সাধারণত বলি না, জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলি। হ্যাঁ, এই যে যাকে নিয়ে এখন খুব বিরাট গ্লোরিফাই করা হচ্ছে বিজেপির বর্তমান জমানায়, গ্লোরিফাই স্যাম মানেকশ, তাকে কেউ জেনারেল মানেকশ বলেই তাকে উল্লেখ করে, মিস্টার স্যাম মানেকশ বলে কখনো উল্লেখ করা হয় না। এটাকে অসভ্যতা বলে মনে করা হয়। যেমন প্রাক্তন বিচারপতিদের আমরা সামনে জাস্টিস বলে উল্লেখ করে থাকি। এটা একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম যে এরকম ভাবে কমিউনিকেশনের সরকারি স্তর থেকে করা হচ্ছে। দেশের প্রাক্তন নৌসেনা প্রধান, তিনি অ্যাডমিরাল, মানে সর্বোচ্চ সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদে তিনি কাজ করেন, ৮০ বছর তার বয়স, তো তিনি অত্যন্ত ডিসিপ্লিন মানুষদের যে হয়, সারা জীবন সেভাবে কাজ করেছেন, তিনি তো বলেছেন যে আমি যাব। আমরা অনেকগুলো ক্ষেত্রে দেখছি, একটার পর একটা কেস নিয়ে আলোচনা করাই যায়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি যা বুঝেছি এবং একটু খবরাখবর নিয়ে যা দেখেছি, পুরো জিনিসটা করা হচ্ছে অত্যন্ত যান্ত্রিক পদ্ধতি। এখানে যেটা সাধারণভাবে আবিদ সাহেব যেটা বারবার বলেছেন, আমরাও বলছি যে একটা স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগের জায়গা থাকে আমাদের দেশে। এরূপ বিচিত্র দেশে এত ধরনের ভাষা, এত ধরনের সারনেম, এত ধরনের জাত, ধর্ম, বর্ণ ইত্যাদি, এক একটা নাম কতভাবে লেখা যায়। আমি একজনের কথা জানি, খুব সাধারণ কাজ করেন, বাড়িতে পরিচারিকার কাজ করেন, তার নাম রাউট, RAUT, এভাবে তার বানান লেখা আছে। তার বাবার নামে বানান লেখা আছে রাউত, RAUTH। শুধু এই জন্য তাকে ডাকা হচ্ছে। মাছিমারা কেরানি বলে একটা শব্দ আছে, একটা কেরানি, একজন কেরানি, সে কোনো কিছু কপি করার সময় যেখান থেকে কপি করছো সেখান থেকে একটা মাছি মরে আছে রয়েছে, সেই কপি করার সময় সেই জায়গাটা, সেই পাতাতে একটা মাছি মেরে তাকে আটকে রাখতে হবে, হুবহু হয়, একই রকম হয়। এই মাছি মারা কেরানির কাজ। আমি অন্য একটা জায়গায় বলেছি, অন্য একটা অনুষ্ঠানে বলেছি, আবারও বলতে বাধ্য হচ্ছি, কৃত্রিম বুদ্ধি যার এখন বিরাট আমরা উপাসক হয়েছি, কৃত্রিম বুদ্ধি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, ম্যাপিং, এসব কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তো এই কৃত্রিম বুদ্ধির ব্যবহার করতে গিয়ে আমরা যার পরিচয় দিচ্ছি সেটাকে হচ্ছে অকৃত্রিম নির্বুদ্ধিতা। স্বাভাবিক যে বোধ বুদ্ধি, যা প্রশাসন পরিচালনা কেন, যে কোনো বড় সংস্থা পরিচালনার সঙ্গে যারা যুক্ত থেকেছে, যারা টিম লিডার হিসেবে কোনো জায়গায় নানা কাজ করেছে, নানা জায়গায় নানা পজিশনে, তারা সকলেই জানে যে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ বিচার বুদ্ধি প্রয়োগ করতে হয়। সেই জায়গাটা বড় রকমের ব্যতিক্রম দেখা যাচ্ছে। আর এই যে মাইক্রো অবজারভার কথাটা ছুঁয়ে গেলেন আবিদ সাহেব, এই অবজারভার, মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করা হচ্ছে তাদের সম্পর্কে অনেক 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 কিছু কথা বলার আছে। এদের একটা বড় অংশকে নেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে, ব্যাংক বা কেন্দ্রীয় সরকারি নানা সংস্থায় তারা চাকরি করে। তো মনে করা হয়েছে তাদের দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের প্রতি কিঞ্চিত বেশি হবে, সুতরাং দল হিসেবে হয়তো বিজেপির প্রতিও কিঞ্চিত বেশি হবে, ভেবে হয়তো তাদের নেওয়া হয়েছে।
তো তাদের না এই ধরনের কাজ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। ধরো আমি কথার কথা বলছি, ধরো একজন অফিসার, তিনি হয়তো উঁচু পদেই কাজ করেন, তিনি কাজ করেন ধরো যাক ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বা এমন কোনো সংস্থায় যেখানে পাবলিকের সঙ্গে তার কোনো ইন্টারাকশন কোনোদিন হয়নি। তিনি হয়তো খুব দক্ষ ইঞ্জিনিয়ার, কোন দক্ষ প্রশাসক, তিনি একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যেই কাজ করেছেন। আর এই যে আমাদের সঙ্গে আবিদ হোসেন মহাশয় বসে আছেন, উনি তো WBCS পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি করেছেন। ওকে একেবারে জীবনের প্রথম দিন থেকে তো বহু মানুষকে সামলাতে হয়েছে, ঠিক হোক ভুল হোক, বহু মানুষের সঙ্গে কারবার করতে হয়েছে। এই যে ইলেকশন কমিশন আগে এই ধরনের মানুষদের, মানে আমি অনেক কথা বলছি, মানে এই ধরনের বহু মানুষ নিয়ে কাজ করে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের যে তারা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে, হ্যাঁ, ফিনান্সিয়াল পর্যবেক্ষক এখন হচ্ছে সাধারণ পর্যবেক্ষক, তার কারণটা কি? তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে, এক্সপোজার আছে, তারা জানে। এখন এই কাজে এখন যাদের লাগানো হয়েছে তারা শুধু একটাই জিনিস জানে, ওই যে বললো যে এটার সঙ্গে এটা মিলিয়ে দেখবো, যদি কোনো কারণে না মেলে তাহলে আমি আমার এটা রিপোর্ট করে দেবো, মিলছে না। ডোমিসাইল সার্টিফিকেট বলে যে ব্যাপারটা আছে সেটা নিয়ে অনেক অনিশ্চয়তা, অনেক প্রশ্ন চলছে। সেগুলো আমি বলছি না যে সব ক্ষেত্রেই অন্যায় করা হচ্ছে, এমন হতেই পারে যে কোনো কোনো ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করা হয়েছে অবৈধভাবে ভোটার হওয়ার জন্য, হতেই পারে। পশ্চিমবঙ্গে আধার কার্ড বেশ কিছু ইস্যু হয়েছে, সংখ্যাটা কতশো না কত হাজার না কত লক্ষ আমি জানি না, কিন্তু যার আধার কার্ড আছে, পশ্চিমবঙ্গে টাকা দিয়ে আধার কার্ড বানানো যায়। পশ্চিমবঙ্গে হয়তো অন্য রাজ্যেও বানানো যায়, আমি পশ্চিমবঙ্গের সাংবাদিক হিসেবে আমি জানি বানানো যায়, টাকা দিয়ে আধার কার্ড বানানো যায়, প্যান কার্ড বানানো যায়। হয়তো কেউ বানিয়েছেন, নাগরিক হওয়ার চেষ্টা করছেন, সেগুলো যদি ধরা পড়ে তো ভালো। আমরা ধারাবাহিকভাবেই তো বলছি যে প্রক্রিয়াটাকে ভোটার তালিকা শুদ্ধিকরণে সত্যি সত্যি যারা বিদেশি নাগরিক ভারতীয় হতে চান, অবৈধভাবে ভারতীয় হতে চান, তাদের নাম যদি বাদ যায় সেটা ভালো। কিন্তু একই সঙ্গে দেশের নাগরিকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা, দেশের নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হয় ধর্মের ভিত্তিতে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা তো আমাদের দেশের সংবিধান অনুমোদন করে না, আইন অনুমোদন করে না। আমি তো নির্দিষ্ট করে জেনে বলছি যে বহু কেন্দ্রীয় সরকারি সংস্থার অফিসাররা কাজ করছেন, যাদের প্রতি ওই যে হোয়াটসঅ্যাপ এর মতোই লিখিতভাবে তো কেউ কখনো বলবে না, কিন্তু মৌখিক নির্দেশ আছে। নাম যদি খান হয়, শাহরুখ খানের যে ফিল্ম ছিল মাই নেম ইজ খান, তার নাম খান বলে তিনি টেররিস্ট হিসেবে চিহ্নিত হয়েছিলেন আমেরিকাতে। মানে গল্পটা সিনেমার এরকমই, বাস্তবে তো তাই হয়। নাম যদি মুসলমান নাম হয়, তাদের সম্পর্কে বিশেষ সচেতন হওয়ার নির্দেশ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা কেন হবে? এটা মানে তো হচ্ছে যে, যেটা মমতা ব্যানার্জির মতো বিরোধীরা বারবার বলছেন, ভোটার তালিকা এই সংশোধনের উদ্দেশ্য হচ্ছে কিছু ভোটারের নাম বাদ দেওয়া। আরেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে, তাও আরো একবার বলা দরকার। 12টি রাজ্যে SIR হচ্ছে, আসামে কেন নয়? যে কটা বড় রাজ্যে ভোট হতে যাচ্ছে সামনের বছর, তার মধ্যে আসামও রয়েছে। আসামে কেন হচ্ছে না? এ প্রশ্নের তো কোনো জবাব নেই। আমরা জানি প্রেক্ষাপটটা আসামের আলাদা। আসামে একবার NRC হয়েছিল, হইতে গিয়ে দেখা গিয়েছিল যে তার অঘোষিত উদ্দেশ্য যা ছিল, ভোটার তালিকা থেকে মুসলমান অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া। বাদ দিতে গিয়ে দেখা গেল তার মধ্যে 2/3 হচ্ছে হিন্দু, NRC তে যারা অভারতীয় বলে ধরা পড়েছিল। সেটা কি কারণ? আমি জানি না, কিন্তু এই প্রশ্ন তো উঠতে বাধ্য। এটা কেন তো কাজের দিকটা, মানে যেভাবে কাজটা হচ্ছে। আর সোফিয়া, আমি ছোট্ট করে পলিটিক্স এর দিকটা একটু বলি আরকি। দেখো, অ ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে কিছু ভু ভুল নাম নিশ্চয়ই আছে। সব রাজ্যেই আছে, সব রাজ্যেই থাকে, সবসময়ই থাকে। কিন্তু সেটাকে যথাসম্ভব বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু এই কাজটা যেভাবে হচ্ছে, তাতে রাজ্যের লক্ষ লক্ষ, যদি না কোটির ঘরে সংখ্যাটা পৌঁছয়, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, খুব সাধারণ মানুষ প্রচন্ড বিড়ম্বনার মধ্যে পড়েছেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা কাঁদছেন, চোখের জল ফেলছেন, কোনমতে নাগরিকত্ব বাঁচানোর ভাবনা নিয়ে আসছেন। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও কিন্তু তার নাগরিকত্ব কাটা যায় না। নাগরিকত্বের সঙ্গে ভোটার তালিকার প্রত্যক্ষ এরকম কোনো সম্পর্ক নেই। যদিও যিনি নাগরিক তিনিই ভোটার হবেন, তার মানে যিনি ভোটার নন তিনি নাগরিক নন, এটা কিন্তু ঠিক নয়। এই যুক্তির এই ধারাটাকে আমাদের বুঝতে হবে, হ্যাঁ?
আমাদের সংবিধান বলে যিনি নাগরিক তিনি ভোটার হবেন। কিন্তু এটা কোথাও বলা নেই যিনি ভোটার নন তিনি নাগরিক নন। কিন্তু সেটা বহু মানুষ বুঝতে পারছে না। ওই তালিকা থেকে নাম কাটা গেলেই তারা মনে করছেন তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এমন একটা বাস্তব রাজনৈতিক অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়েছে যে বহু মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু, তারা বিপন্ন বোধ করছেন। এই যে পশ্চিমবঙ্গের লক্ষ, লক্ষ যে বললাম যদির অঙ্কটা কোটির ঘরে পৌঁছে মানুষ বিপন্ন, অসহায়, কাঁদছেন, কান্নাকাটি করছেন। তাদের পাশে দাঁড়ানোর একচ্ছত্র জায়গাটা তৃণমূল কংগ্রেস পেয়ে গিয়েছে। এটা হচ্ছে পলিটিক্যালি আমি যে দেখতে পাচ্ছি যা হয়েছে। বিজেপির এসআইআর এর সঙ্গে বিজেপির সমর্থক, বিজেপি এটা চেয়েছে, সোচ্চারে সেটা চেয়েছে। কিন্তু বিজেপি ছাড়া অন্য যে রাজনৈতিক দল, কংগ্রেসের উপস্থিতি সারা রাজ্যে, সারা দেশে নেই। বামপন্থীদের প্রবল উপস্থিতি ছিল ১৫ বছর আগে পর্যন্ত। তারা অবিশ্বাস্যভাবে সেই সুযোগটা হারিয়েছে। আর কিছু নয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। গরিব মানুষ, অসহায় মানুষ তারা চায় যে তার পাশে একটু ক্ষমতাশালী, একটু প্রভাবশালী, একটু ইংরেজি বলতে পারে, একটু ভালো লিখতে পারে, একটু তালিকাটার সঙ্গে মিলিয়ে দেখতে পারে, একটু সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারে। এরকম কিছু মানুষ তাদের পাশে থাকুক। এই জায়গাটা একচ্ছত্রভাবে তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। এসআইআর এ যদি তৃণমূল কংগ্রেসের পক্ষের ভোটারদের, ভুয়ো ভোটারদের তো শুধু নয়, শুধু জেনুইন ভোটারদের নামও যদি বাদ যায়, আমার হিসেবে, আমার এটা তো কোনো অঙ্ক কষে এখন বলা যাবে না, কিন্তু আমার ধারণা, আমি যা বুঝতে মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। কারণ ওই জায়গাটাতে তারা এগিয়ে রয়েছে অন্য দলের থেকে। এটা হচ্ছে এখনকার পর্যন্ত পরিস্থিতি। এখন এটা কি হয় ভাবতে রয়েছে, যতদিন না চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাতে নাম রয়েছে কিনা সেই একটা অনিশ্চয়তা রয়েছে। সুতরাং শেষ কথা বলার সময় এখনো আসেনি। কিন্তু আপাতত যেটুকু বলা যাচ্ছে, তুমি যদি যে কথাটা তুমি জিজ্ঞাসা করলে রাজনৈতিকভাবে কোথায় যাচ্ছে ব্যাপারটা, তৃণমূল কংগ্রেসের অসুবিধার কোনো কারণ আমি দেখছি না। বরং সুবিধার কারণই দেখতে পাচ্ছি।